আমি এগুলো কেন দেখবো আম্মা? শামীমা শ্রেয়াংশুর শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল। তোর বিয়ে দিব তাই ছেলে দেখতে বসেছি। শামীমার কণ্ঠে রাগ ঢাক বিদ্যমান। ইনায়া হতবিহ্বলতার মতো তাকিয়ে রইল শামীমা হাসি খুশি মুখটার দিকে। হাত থেকে ইতিমধ্যে ছবিটা খসে মেঝেতে গড়াগড়ি করছে। সেদিকে খেয়াল নেই মেয়েটির। চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কি করে ভালোবাসার মানুষের সামনে নিজেকে আরেকজনের নামে লিখে দেবে? পারবে না। সে মরে গেলেও নিজেকে কারো নামে লিখে দিতে পারবে না। হয়তো মানুষটা তাকে ভালোবাসেনি, কিন্তু সে তো ভালোবেসেছে। তার আত্মার সাথে মানুষটাকে মিশিয়ে নিয়েছে সে। ইনায়া শুকনো ঢোক গিলে সামনের মানুষটার দিকে তাকায়, আর শ্রেয়াংশুর বিস্ফোরিত দৃষ্টি দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। শ্যামকন্যার বিয়ের কথা শুনে পুরো শরীরে শুরু হয়েছে মৃদু কম্পন। প্রিয়তা শ্রেয়াংশুর দিকে তাকাতেই অবাক হয়ে গেল। শ্রেয়াংশুর ডান হাতটা তীব্র বেগে কেঁপে চলেছে। প্রিয়তা এক মুহূর্ত দেরি করলো না, ছুটে গিয়ে ডান হাতটা আঁকড়ে ধরল প্রিয়তা। আড়াল করলো সবার থেকে মানুষটার দুর্বলতাকে। শ্রেয়াংশুর সেদিকে খেয়াল নেই। সে তো ধ্যান জ্ঞান তার শ্যামকন্যার দিকে বিলীন করেছে। ইনায়া চোখ দুটো নিবদ্ধ শ্রেয়াংশুর হাতের দিকে, যে হাতটা প্রিয়তা খুব যত্ন করে আঁকড়ে ধরেছে। ইনায়ার বুকটা ফেটে গেল এই দৃশ্য দেখে। কান্নাগুলো বেরিয়ে আসতে চাইল মেয়েটার। অতীত সালটা ছিল 2022। শ্রেয়া তখন 1 মাসের শিশু। শ্রেয়াংশুর কি বাঁধ ভাঙা খুশি। সব সময় তার ছেলে মেয়েকে ঘিরে তার জীবন আবর্তিত হচ্ছিল। মেয়েকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানো সব নিজের হাতে করত শ্রেয়াংশু। কিন্তু এই সুখ তার জীবনে স্থায়ী হলো না। একটা রিপোর্ট তার জীবনের সব সুখ শান্তিগুলোকে ভেঙে শ্রেয়াংশুকে নিপাতিত করলো অমানিসার অতল গহরে। সব স্বপ্ন সব আশা ভেঙে খান খান হয়ে গেল তার। চৌধুরী কোম্পানির গার্মেন্টসের ফ্যাক্টরি ছিল। চৌধুরীর কোম্পানির তৈরিকৃত পোশাক পৌঁছে যেত দেশ থেকে বিদেশে। সারা দেশে চৌধুরী গ্রুপের নাম ছড়িয়ে পড়ল। এইসব দেখাশোনার মালিক হলো শ্রেয়াংশু চৌধুরী। শ্রেয়ার জন্মের পর শ্রেয়াংশু ফ্যাক্টরিতে পা দেয়নি বললেই চলে। ধীরে ধীরে শুরু হয় ব্যবসার অবনতি। মালিক না থাকায় কর্মচারীগুলো হয়ে ওঠে চৌধুরী কোম্পানির হর্তাকর্তা। শ্রেয়াংশুর পিএ মিস্টার শেখর কোম্পানির অবনতির কথা জানায়। শ্রেয়াংশু এক মুহূর্ত দেরি না করে কোম্পানিতে যোগ দিয়ে ব্যবসার হাল ধরে সে। এভাবে শ্রেয়াংশু দিন কেটে যেতে লাগলো ব্যস্ততার মধ্য দিয়ে। দিনটি ছিল বুধবার। শ্রেয়াংশু কনফারেন্স রুমে গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করছিল। মিটিং প্রায় শেষের দিকে হঠাৎ করে শ্রেয়াংশুর পুরো শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল কনফারেন্স রুমের মেঝেতে অজ্ঞান হয়ে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের বসের দিকে। এইমাত্র কত কত প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, আর সেই মানুষটা মেঝেতে পড়ে আছে। দৌড়ে এলো কর্মচারীগুলো, আগলে ধরলো তাদের বসকে। কেউ কেউ মোটা প্যাড খাতার মোটা মলাট ছুটিয়ে বাতাস করতে লাগলো। কেউ আবার শ্রেয়াংশুর শরীর থেকে সুরটা আলগা করতে লাগলো। শেখর দৌড়ে নিয়ে এলো পানি, ছিটিয়ে দিল শ্রেয়াংশুর মুখে। তাদের এই আন্তরিকতা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালোবাসে তাদের বসকে। পানি দেওয়ার পরও কিছু হলো না। শ্রেয়াংশু একভাবে পড়ে রইল নিথর হয়ে। তারা আর দেরি করলো না, ছুটে গেল তাদের বসকে নিয়ে হাসপাতালের দিকে। শ্রেয়াংশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাইরে রাহি স্টিলের বেঞ্চে বসে আছে চিন্তিত অবস্থায়। পরনে কালো রঙের শাড়ি, চুলগুলো খোপা করে রাখা আছে পিছনে। গায়ের রং অত্যন্ত ধবধবে সাদা। একজন কর্মচারী শ্রেয়াংশুর হাতের আঙ্গুল দিয়ে ফোনের লক খুলে তাদের রাহি ম্যাডামকে ফোন দেয়। রাহি বাইরে থাকায় সেখান থেকে সোজা হাসপাতালে চলে এসেছে। রাহি বাড়ির কাউকে খবর দেয়নি, সবাই চিন্তা করবে তাই। রাহির সাথে কর্মচারীগুলোও বসে আছে তাদের বসের জন্য। তাদের প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ আইসিইউর দরজার দিকে। এভাবে কিয়ৎক্ষণ কেটে যাবার পর একজন ছেলে ডাক্তার বেরিয়ে এলো আইসিইউ থেকে। রাহি ডাক্তারটাকে দেখা মাত্র উদ্বিগ্ন নিয়ে এগিয়ে গিয়ে বলল, আমার স্বামী কেমন আছে ডাক্তার?
ডাক্তার তার মুখ থেকে মক্সটা খুলতে খুলতে বলল। কেবিনে চলুন ম্যাডাম, আপনার সাথে জরুরি কথা আছে। রাহি হকচকিয়ে গেল। কি হয়েছে এমন শ্রেয়াংশুর যার জন্য তাকে কেবিনে ডাকছে? শুকনো ঢোক গিলে ডাক্তারের দিকে তাকায় সে। ডাক্তার এগিয়ে গেল তার কেবিনের দিকে। রাহি গেল পিছু পিছু ডাক্তারকে অনুসরণ করে। রাহি চেয়ারে বসে আছে, হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তার অযাচিত চিন্তায়। ডাক্তার রাহির দিকে তাকিয়ে কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার হাজব্যান্ডের ALS বা মোটরস নিউরন ডিজিজ হয়েছে ম্যাডাম। রাহি বুঝতে পারল না কি বলছে ডাক্তার। সে বলল, কি বললেন আমি বুঝতে পারলাম না। ডাক্তার মুচকি হেসে বলল, ওকে ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। আপনার স্বামীর শরীরে ALS নামক রোগ বাসা বেঁধেছে। এটা এমন একটা রোগ যেখানে মস্তিষ্ক শরীরকে কমান্ড করতে পারে না। আপনার স্বামীর মন বুদ্ধি সব ঠিক থাকবে, বাট শরীর অচল হয়ে যাবে। অচল অবস্থায় প্রায় 1-1.5 বছর তিনি বাঁচতে পারবে। আবার শরীর অচল না হলে এই রোগে অনেকেই 4 থেকে 5 বছর বাঁচতে পারে। ডাক্তার রাহির দিকে তাকায়। রাহি একভাবে নিচের দিকে মুখ করে বসে আছে। ডাক্তার আবার বলল, আপনার স্বামীর জ্ঞান ফেলে বাকিটুকু বলতে পারবো ম্যাডাম, আপনি এবার আসুন। রাহি নীরব হয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ডাক্তার রাহির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে পাথর দিয়ে তৈরি? স্বামীর এত ভয়াবহ রোগের কথা বললাম, তবুও কোনো প্রতিক্রিয়া নেই। ডাক্তার কথাগুলো মনে মনে বলল। রাহি বাইরে গিয়ে আইসিইউ কেবিনের দিকে ফিরেও তাকালো না। একজন মেয়ে কর্মচারী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যারের? কিন্তু রাহি কিছু বলল না। সে নীরবে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। তাহলে কি এই ALS রোগের কাছে এতদিনের ভালোবাসার টান ফিকে হয়ে গেল রাহির কাছে? যে মানুষটা তার জ্বর হলে সারা রাত সেবা করত, সেই মানুষটার এত বড় বিপদে ছেড়ে চলে গেল মেয়েটা। হয়তো এটাই তার কাছে সঠিক ঠেকেছে। শ্রেয়াংশুর জ্ঞান ফিরল একদিন পর। আশেপাশে তাকিয়ে দেখলো কোম্পানির কর্মচারীগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শ্রেয়াংশুর মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে, চোখগুলো ডেবে গেছে খানিক করে। হাতে এখন ক্যানুলা আর স্যালাইন দেওয়া আছে। এখানে তার একটাও পরিবারের লোক উপস্থিত নেই। শ্রেয়াংশুর মনটা খারাপ হয়ে গেল পরিবারের কাউকে না দেখে। তবুও মুখে হাসি টেনে সবার সাথে হাসি মুখে কথা বলল সে। কর্মচারীগুলো তাদের বসের জ্ঞান ফিরেছে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। এভাবে কেটে গেল 2 দিন। শ্রেয়াংশু পড়ে রইল হাসপাতালে। পরিবারের লোক তার সাথে দেখা করতে আসেনি, আর শ্রেয়াংশুও পরিবারের উপরে অভিমান করে কিছু বলেনি। এই 2 দিন তার কর্মচারীগুলো তাকে নানা রকমভাবে সাহায্য করেছে। শ্রেয়াংশু তাদের প্রত্যেককে বারণ করে তার পরিবারের লোককে যেন কিছু না বলে। কর্মচারীগুলোও বলতে ভুলে গেছে প্রথম ম্যাডাম এসেছিল, যে ডাক্তারটা রাহিকে ALS রোগের সম্বন্ধে বলেছিল, সেই ডাক্তার শ্রেয়াংশুকে সব কিছু খুলে বলল। ALS রোগের কথা শুনে শ্রেয়াংশুর পুরো পৃথিবী যেন এক লহমায় দুলে উঠল। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। মনে হলো তার চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বারবার ডাক্তারের কথাগুলো কানের কাছে বাজতে লাগলো। তার কাছে আর 4-5 মাস সময় আছে। পরের কথা শুনে শ্রেয়াংশু মনে হলো সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাবে। ডাক্তার কপাল কুঁচকে বলল, আপনার স্ত্রীকে বলেছিলাম, আপনার কিছু বলেনি? শ্রেয়াংশু অবিশ্বাস্য দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারল না যে রাহিকে বুকে না নিলে যার ঘুম আসে না, সে রাহি সব জেনে তার সাথে দেখা করতে আসেনি। সে বুঝতে পারল না কিভাবে পারল রাহি এমনটা করতে। শ্রেয়াংশু নিজেকে ধরে রাখতে পারল না। টেবিলে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল শক্তপুক্ত মানুষটা। এই বিপদে যে মানুষটার ভরসায় সে নিজেকে নতুনভাবে গড়ে তুলত, সেই মানুষটা তার হাত এইভাবে ছেড়ে চলে গেল। এই 3 দিনে কি তার কথা একবারও মনে পড়েনি? আর সে কতটা বোকা ছিল। ভাবছিল হয়তো তার রাহি জানে না, জানলে হয়তো তার কাছে ছুটে আসতো। শ্রেয়াংশু কথাগুলো ভাবতে ভাবতে ডুকরে কেঁদেই যাচ্ছে। ডাক্তার কি বলবে বুঝতে পারছে না। ডাক্তার ভাবছে হয়তো রোগের কথা শুনে কান্না করছে, কিন্তু ডাক্তার তো জানে না ছেলেটা ভালোবাসার মানুষের অবহেলায় তাকে ভিতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এভাবে কেটে গেল আরও 1 মাস। এই 1 মাস শ্রেয়াংশু বিভিন্ন বাহানায় রাহির সাথে কথা বলতে চেয়েছে,
কিন্তু তাকে সব সময় এড়িয়ে চলতে লাগলো। রাহি ঘুমাতে লাগলো নিচে, আর বাচ্চা রেখে দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাতে লাগলো। শামীমা বেগম কিছু বলতে নিলেই শ্রেয়াংশু ঢাল হয়ে রাহিকে রক্ষা করে। এতে রাহি লাই পেয়ে কোনো দিন রাতেও বাড়িতে আসতো না। শ্রেয়াংশু বুঝতে পারছে রাহি তার অসুখের কথা শুনে এমন বিহেভ করছে, তাই শ্রেয়াংশু কিছু বলতে চায়নি। যে মানুষ খারাপ সময় পাশে থাকে না, সে মানুষটা তাকে কি আদৌ ভালোবেসেছে? শ্রেয়াংশু দিনগুলো কাটতে লাগলো শোচনীয়ভাবে। এদিকে শরীরের অসহ্য ব্যথা আর দুটো বাচ্চা সামলাতে শ্রেয়াংশুর প্রাণ ওষ্ঠাগত। আর একদিন রাহি বলল তার নাকি ডিভোর্স চায়। সেদিন শ্রেয়াংশুর পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেল চোখের নিমিষে। চোখের সামনে তার দুই বাচ্চা জননীকে চিনতে পারছে না আজ। আসলেই বলে না, পৃথিবীটা বড্ড কঠিন। মানুষ নিজের সুখ ছাড়া কিছুই বোঝে না, এমনকি 2 মাসের বাচ্চাটাকেও না। তার জলজান্ত প্রমাণ রাহি। গভীর রাত, চারিদিকে নেই কোনো মানুষের কোলাহল, সব কেমন নিস্তব্ধতা হয়ে আছে। আকাশের বুকে নিশীত রাতে উকি দিচ্ছে চাঁদের মিষ্টি আলো, যা ছড়িয়ে পড়েছে পৃথিবীর বুকে। আলোকিত হচ্ছে ধরণী। ইনায়া ছাদের রেলিং ধরে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। পরনে সুতির লাল শাড়ি, চুলগুলো পিঠ অবধি ছড়িয়ে পড়ে আছে। ছাদের মিষ্টি বাতাস এসে ইনায়া চুলগুলোকে আরো এলোমেলো করে দিতে ব্যস্ত। ইনায়া সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে একরাশ হতাশা নিয়ে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে পড়ল। আজকে সব কিছু তার কাছে বিষাক্ত লাগছে। প্রতিদিন নিজের স্বামীকে অন্য আরেকটা বউয়ের সাথে দেখে তার কলিজা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই কষ্ট কেউ দেখতে পায় না মেয়েটার। এই ব্যথা নিজের শরীরের সাথে তাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে। ইনায়া উঠে দাঁড়িয়ে দোলনায় গিয়ে বসে পড়ল। বারবার নিজের মনটাকে বোঝাচ্ছে কষ্ট পাবে না সে। তার স্বামীর হাত আরেকটা স্ত্রী ধরতেই পারবে, এতে তার যথেষ্ট অধিকার আছে। কিন্তু এত যুক্তি দিয়েও মানুষটার সাথে ওই মেয়েটাকে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। পারছে না নিজেকে সামলাতে, সে ব্যর্থ হচ্ছে বারবার। তার খুব আজ কান্না করতে মন চাচ্ছে, কিন্তু সেটা করতেও অপারগ মেয়েটা। যদি কেউ দেখে ফেলে তখন উল্টো পাল্টা ভাববে, তাই নিজের কষ্টগুলোকে বুকের সাথে খুব সন্তর্পণে বেঁধে রেখেছে। কাউকে বুঝতে দিবে না তার বুকের মধ্যে কষ্টের পাহাড় হয়েছে ওই মানুষটার জন্য। ইনায়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটার মধ্যে উদ্বেগ দেখা দিল না অশ্রুটুকু মোছার। সে একভাবে বসে রইল দোলনাটায় গুটিসুটি হয়ে। আজকে তার মায়ের কথা খুব মনে পড়ছে। হয়তো মা বেঁচে থাকলে মেয়েটা চলে যেত মায়ের কাছে। তার দুঃখের কথাগুলো মাকে বলে মনটা হালকা করে কাঁদতো মেয়েটা, কিন্তু সেই সুখ তার কপালে নেই। ইনায়া হাতের উল্টো পিঠে চোখ মুছে পিছনে ঘুরতে গিয়ে পুরো শরীর স্থির হয়ে গেল সামনের মানুষটাকে দেখে। তার ভালোবাসার মানুষটাকে এত কাছে দেখতে পেয়ে মেয়েটার হাত ধরার দৃশ্যটুকু মনে পড়ে গেল। চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। ইনায়া তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো শ্রেয়াংশুর দিক থেকে মুখ ফিরিয়ে। যে মানুষটা তাকে অশিক্ষিত বলে দূরে সরিয়ে আরেকটা বিয়ে করেছে, তার সামনে চোখের পানি দেখানো মানে নিজেকে ছোট করা। ইনায়া গ্রামের মেয়ে হলেও এতটুকু বুঝে সে হাল গুছিয়ে চোখ মুছে শ্রেয়াংশুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শ্রেয়াংশু শান্ত স্বরে বলল, তুমি বিয়ে করেছো? ইনায়া পায়ের গতি কমে এলো শ্রেয়াংশুর একটা কথা শোনা মাত্র। সে বুঝতে পারল না কেন এই কথাটা বলল, কিন্তু ঘুরে তাকালো না সে। চাঁদের আলোয় শ্রেয়াংশুর মুখটা চাতক পাখির ন্যায় লাগলো। চাতক পাখি যেমন পানির জন্য মরিয়া হয়ে থাকে, ঠিক শ্রেয়াংশু মরিয়া হয়ে উঠল ইনায়ার উত্তর শোনার জন্য। এগিয়ে গিয়ে ইনায়ার সামনে গিয়ে খুব কাছে গিয়ে দাঁড়ালো। ইনায়া হকচকিয়ে গেল শ্রেয়াংশুর এত কাছে দেখে। সে পিছিয়ে যেতে নিলেই শ্রেয়াংশু অস্থির হয়ে ইনায়ার ডান হাত চেপে ধরল। ইনায়া চমকে গেল শ্রেয়াংশুর হাতের উষ্ণ ছোঁয়া পেয়ে। তাড়া করে তাকালো সামনের মানুষটার দিকে। সে বিশ্বাস করতে পারল না শ্রেয়াংশু তার হাত ধরেছে। শ্রেয়াংশু ইনায়ার হাত ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলল, কি হলো বলো, তুমি বিয়ে করবে? ইনায়া কানে কোনো কথা যাচ্ছে না। সে এক দৃষ্টিতে শ্রেয়াংশুর মুখের দিকে তাকিয়ে আছে। বলতে গেলে ইনায়া এক ঘোরের মধ্যে চলে গিয়েছে। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে
এই পৃথিবীতে শুধু সামনের মানুষটাই আছে। ইনায়া কাপা কাপা হাত উঠিয়ে শ্রেয়াংশুর খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে গিয়ে ঠেকলো হাতটা। শ্যামকন্যা ছোঁয়া পাবে কখনো ভাবেনি শ্রেয়াংশু। সে তার বাঁ হাত দ্বারা শ্যামকন্যার হাতটা আঁকড়ে ধরল শক্ত করে। নিজের হাতের উপর কারো ছোঁয়া পেবে বিভ্রম হলো ইনায়া। ভালো করে তাকিয়ে দেখলো তার একটা হাত মানুষটার গাল স্পর্শ করে আছে। তৎক্ষণাৎ হাতটা টানতে নিলে শ্রেয়াংশু ছাড়ল না শ্যামকন্যার হাত, আরো শক্ত করে আঁকড়ে ধরল হাতটাকে। একভাবে তাকিয়ে রইল শ্যামকন্যার ভীত দৃষ্টির দিকে। ইনায়া হাতটাকে ছাড়ানোর জন্য ছটপট করছে। এরই মধ্যে শ্রেয়াংশু এক ঝটকায় শ্যামকন্যার আরেক হাত ধরে টেনে আছড়ে ফেলল তার প্রশস্ত বুকে। জড়িয়ে ধরল আষ্টে পিষ্টে মেয়েটাকে। ইনায়া যেন পাথর হয়ে গেছে। এমনটা হবে সে অনুধাবন করতে পারেনি। সে থরথর করে কাঁপতে লাগলো শ্রেয়াংশুর শরীরের ছোঁয়া পেয়ে। শ্রেয়াংশু বুঝতে পারছে ইনায়ার শরীরের কম্পন। সে দু হাত দ্বারা ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনায়ার শরীর থেকে বেলি ফুলের ঘ্রাণটা টেনে বিড়বিড় করে বলল, কি হলো শ্যামকন্যা? আমার উত্তর দাও, তুমি কি বিয়ে করবে? ইনায়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল শ্রেয়াংশুর মুখে শ্যামকন্যা শুনে। দুই চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল শ্রেয়াংশুর কাঁধে। সে কি করে বলবে? আমি কাউকে বিয়ে করব না। আমি তো আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না, তবুও তো ভালোবেসেছি আমি আপনাকে। ভালোবাসা মানুষকে রেখে কি কখনো অন্য কাউকে গ্রহণ করা যায়? যায় না তো। আমি কখনোই পারবো না আপনার জন্য মনে ভালোবাসা রেখে বিয়ে করতে। অন্য কাউকে পারবো না আমি। কিন্তু এই কথাগুলো মুখের উপরে বলতে বড্ড অপারগ ইনায়া। তার কথাগুলো সব মূল্যহীন। মানুষটা তো অন্য আরেকজনের, আর সে হলো মানুষটার জীবনের পথের আবর্জনার ন্যায়। তাকে তো পথ থেকে সরে দাঁড়াতেই হবে। সে সরে না দাঁড়ালে ও তাকে মারিয়ে মানুষটা আর একটা বিয়ে করে এনেছে। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া শ্রেয়াংশু শার্ট আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। তার কান্না শুনে শ্রেয়াংশু ভরকালো না। সে চায় মেয়েটা মন হালকা করে কাঁদুক। সে যখন ছাদে প্রবেশ করে তখন দেখেছে মেয়েটা দোলনায় বসে নিঃশব্দে কাঁদছিল। তার কান্নার কারণ সে এটা খুব ভালো করে জানে। ইনায়া কাঁদতে কাঁদতে শ্রেয়াংশুর শার্ট ভিজিয়ে দিয়েছে। বর শ্রেয়াংশু ইনায়াকে আর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। চারিদিক থেকে ভেসে আসছে শিগালের চিৎকার, সেই সাথে ভেসে আসছে নিশাচর প্রাণীর ডাক। শ্রেয়াংশু একভাবে ইনায়াকে এখনও বুকের সাথে জড়িয়ে ধরে আছে। ইনায়ার কান্না কমে এসেছে, থেমে থেমে হেঁচকে তুলছে। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পর ইনায়া শ্রেয়াংশু থেকে সরে আসতে চাইলে শ্রেয়াংশু তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল শক্তভাবে। ইনায়া হেঁচকে তুলতে তুলতে বলল, আমার ছাড়ো। শ্রেয়াংশু আবার অস্থির কণ্ঠে বলল, আমি ছাড়বো, তার আগে বলো তুমি বিয়ে করবে? ইনায়া নাক টেনে বলল। কেন? এমন সময় প্রিয়তা ছাদে প্রবেশ করলো। কোলে শ্রেয়া কাঁদছে গুনগুন করে। ইনায়া আর শ্রেয়াংশু চিলেকোঠার ঘরের আড়ালে থাকার জন্য তাদেরকে দেখতে পায়নি প্রিয়তা অন্ধকারে আর এগিয়ে গেল না। সে ওখান থেকেই বলল, ইনায়া, তুমি কি ছাদে আছো? শ্রেয়াংশু কিছু বলতে গেলেই প্রিয়তার কথা শোনা মাত্র শ্রেয়াংশু ইনায়াকে ছেড়ে দেয় নিজের থেকে। দুজনে পড়ে গেল অস্বস্তিতে। শ্রেয়াংশু অন্যদিকে চলে গেল আর ইনায়া শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে লাগলো। প্রিয়তা আবার বলল, ইনায়া, কোথায় তুমি? ইনায়া চিলেকোঠার ঘরের আড়াল থেকে বেরিয়ে এসে প্রিয়তার সামনে দাঁড়াতেই শ্রেয়ার দিকে চোখ গেল। শ্রেয়াকে শামীমা বেগমের ঘরে থাকায় ইনায়া তাকে রেখে ছাদে এসেছিল, কিন্তু মেয়েটা যে উঠে যাবে সে ভাবতে পারেনি। ইনায়া কাছে আসতে প্রিয়তার নাসারন্ধ্র হলো পরিচিত পারফিউমের ঘ্রাণ। সে চট করে চিনতে পারল এটা শ্রেয়াংশু চৌধুরীর পারফিউমের ঘ্রাণ। যে যতবার শ্রেয়াংশুর কাছে যায় ইঞ্জেকশন দেওয়ার জন্য, ততবার এই ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খায়। প্রিয়তা অন্ধকারের মধ্যে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে খুঁজতে লাগলো সেই মানুষটাকে। সে ভালো মতো বুঝতে পারছে এইখানে সে ঘাপটি মেরে আছে। ইনায়ার প্রিয়তাকে দেখলে খুব কান্না পায়, কিন্তু কি করবে, নিয়তির খেলায় এমন কথাগুলো ভেবে নিজেকে সামলে বলল, আমার দিন ম্যাডাম। প্রিয়তা কোনো কিছু বলল না। সে নিঃশব্দে শ্রেয়াকে ইনায়ার কোলে দিয়ে দেয়। ইনায়া শ্রেয়ার পিঠে আলতো করে মারতে থাকে। শ্রেয়া তার পরিচিত আম্মুর কোলে আবার ঘুমে ঢলে পড়ল।
ইনায়া প্রিয়তাকে পাশ কাটিয়ে চলে যেতে কি মনে করে ঘুরে দাঁড়িয়ে প্রিয়তার দিকে তাকিয়ে সামনে চলতে লাগলো। ইনায়ার চোখ ঝাপসা হয়ে উঠল। প্রিয়তা এখনো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইল। সে জানে এখানে শ্রেয়াংশু আছে, সে এক্ষুনি বেরিয়ে আসবে। শ্রেয়াংশু কিয়ৎক্ষণ একভাবে দাঁড়িয়ে রইল ছাদে। ইনায়ার আর প্রিয়তার গলা না পেয়ে চিলেকোঠার আড়াল থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে এগিয়ে যেতেই প্রিয়তা পিছন থেকে গলা খাঁকড়ি দিয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়তার মুখে স্পষ্ট বিজয়ের হাসি। প্রিয়তার কণ্ঠ পেয়ে প্রিয়াংশু খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়। কপালে বিন্দু বিন্দু ঘাম বের হতে লাগলো। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে দেখলো ছাদের বড় লেবু গাছের আড়াল থেকে প্রিয়তা বের হয়ে আসছে। শ্রেয়াংশু এলোমেলো দৃষ্টি ফেলে জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, আরে প্রিয়তা, আপনি জাননি এখনো? প্রিয়তা মিটমিট করে হেসে বলল। আমি গেলে চোর ধরতাম কিভাবে? শ্রেয়াংশু প্রিয়তার কথার মাথামুন্ডু বুঝতে পারল না। সে কপালে চিকন ভাঁজ ফেলে বলল। মানে? প্রিয়তা হাসি হাসি মুখ করে বলল, কেউ একজন বলেছিল বউকে ডিভোর্স দেবে, তাকে আমার অনাকাঙ্ক্ষিত জীবনে জড়াবো না, হ্যান ত্যান। আর আজকে সেই মানুষটা জ্যোৎস্না রাতে বউয়ের সাথে ছাদে রোম্যান্স করছে। শ্রেয়াংশু প্রিয়তার কথা শুনে লজ্জায় পড়ে গেল। সে গলা খাকারি দিয়ে বলল। প্রিয়তা, আমি আপনার বড়, রেসপেক্ট দিন। প্রিয়তা এগিয়ে এসে শ্রেয়াংশুকে বলল, আমার বন্ধু, তাই বন্ধুর সাথে এগুলো বলা কমন, তাই নাকি? কিয়ৎক্ষণ থেমে বলল, আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? বলছেন ডিভোর্স দেবেন, আবার তার বিয়ের কথা শুনে এত ডেসপারেট হয়ে উঠছেন। এখন তো দুজনকে হাতে নাতে ছাদে ধরলাম। বলেই ভ্রু নাচিয়ায় প্রিয়তা। শ্রেয়াংশু আমতা আমতা করে বলল, ধন্যবাদ দিতে এসেছিলাম। বলেই বোকা বোকা হাসলো। প্রিয়তা কপালের চামড়াগুলো গুটিয়ে পড়ল। মানে? শ্রেয়াংশু বলল। আবার মেয়েটাকে দেখাশোনা করে তাই। প্রিয়তা মনে মনে বলল, ভাঙবে তবু মচকাবে না। তারপর বলল। ও, শ্রেয়াংশু প্রসঙ্গ পাল্টে বলল। ফ্রান্স থেকে রিপোর্ট এসেছে? প্রিয়তা বলল, না, কালকে আসবে। ডক্টর রবার্ট চেক দিয়েছে, আমাকে জানালো জনসন। এখন শুধু বের করবে। শ্রেয়াংশু ছোট করে বলল। ও পরক্ষণেই বলল, আচ্ছা, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। গুড নাইট। বলেই চলে গেল। প্রিয়তা ও শ্রেয়াংশুর পিছু পিছু নিচে চলে গেল। রাত 11টা। শ্রাবণ এখনো পড়ছে, সামনে ফাইনাল এক্সাম। পড়াশোনার বিষয়ে ছেলেটা খুব সিরিয়াস। এই বয়সে সবাই মাঠে হৈ হৈ করে খেলাধুলো করে বেড়ায়, আর শ্রাবণের পড়াশোনার বাইরে কিছুই নেই। শ্রেয়াংশু প্রবেশ করলো শ্রাবণের ঘরে নিঃশব্দে, হাতে এক গ্লাস গরম দুধ। শ্রাবণ নিজেই টের পায়নি তার বাবা পিছনে দাঁড়িয়ে আছে। শ্রেয়াংশু শ্রাবণের ঘাড়ে হাত দিতেই ছেলেটা পড়তে পড়তে চমকে উঠে পিছনে তাকাতেই তার আব্বুকে দেখতে পায়। শ্রাবণের চোখে না আছে বিস্ময়তা, না কোনো আবেগ। সেই স্থির দৃষ্টিতে তার আব্বুর দিকে তাকিয়ে রইল। শ্রেয়াংশু মুচকি হাসি দিয়ে বলল, আব্বু, তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। বলেই দুধের গ্লাস শ্রাবণের দিকে এগিয়ে দিল। শ্রাবণ সহসা মুখ ঘুরিয়ে নিয়ে কাট কাট গলায় বলল, আমি দুধ খাই না, আপনি নিয়ে যেতে পারেন। প্রচণ্ড অভিমান নিয়ে শ্রাবণ কথাগুলো আওড়ালো। শ্রেয়াংশু মুখটা অন্ধকারে ছেয়ে গেল শ্রাবণের কথা শুনে, তবু হাল ছাড়ল না। সে আবার নিষ্প্রভ কণ্ঠে বলল, খেয়ে নাও আব্বু, গরম হয়ে আছে, না হলে ঠান্ডা হয়ে যাবে। শ্রাবণ নাকের পাটা লাল টকটকে হয়ে আছে অভিমানে। তার অভিমান কেন হবে না? ছোট ছোট ছেলে মেয়ে রেখে যে বাপ 2.5 বছর বিদেশে থাকে, তার উপরে কোনো দিন যোগাযোগটুকু করেনি। স্কুল থেকে যখন প্যারেন্টস মিটিং ডাকা হতো, তখন ছেলেটা ঘরে এসে লুকিয়ে লুকিয়ে কত কেঁদেছে বাবা মায়ের জন্য। সবাই বাবা মা নিয়ে হাসি মুখে প্যারেন্টস মিটিং জয়েন হতো, আর সে আজকে কাকিকে, কালকে ফুপি ফুপাকে নিয়ে যেত। এই জন্য তাকে তার বন্ধুরা দত্তক সন্তান বলতো। সেজন্য নাকি তার বাবা মা মিটিংয়ে আসে না। এই জন্য কত দিন স্কুল না গিয়ে সারাদিন ঘরে বন্দি অবস্থা কাটিয়ে আল্লাহর কাছে বিচার দিত, তাদের ভাই বোনের জীবন কেন আর 5টা ছেলে মেয়ের মতো হলো না। তাহলে তো এত কষ্ট ভোগ করতে হতো না তাদের। কথাগুলো মনে পড়তেই শ্রাবণের এত বছরে চেপে রাখা রাগটা উগড়ে চলে এলো। সে বলল, ঠান্ডা হয়ে গেলে ড্রেনে ফেলে দিন, আমার অনেক পড়া আছে, এবার আসুন। শ্রেয়াংশুর হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল ছেলের কথা শুনে। সে ফাঁকা ঢোক গিরে গ্লাসটা আর একটু এগিয়ে দিয়ে বলল, আব্বু শ্রেয়াংশু বাকি কথাটুকু বলতে পারল না। তার আগেই শ্রাবণ দুধের গ্লাসটাকে হাতে নিয়ে মেঝেতে আছড়ে ফেলে। চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, বলেছি না খাবো না। এত দরদ দেখানোর কি আছে আপনার? ছোটবেলায় যখন
ছোটবেলায় যখন ফেলে গিয়েছিলেন তখন মনে ছিল না আপনার ছেলে মেয়ে আছে, আজকে ঢং করতে এসেছেন? শ্রেয়াংশু ছলছল চোখ নিয়ে তার ছোট্ট শ্রাবণের দিকে তাকিয়ে আছে। তার পায়ে যে কাঁচের টুকরো বিধি রক্ত বের হচ্ছে, সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার। ছেলেটা তো একটাও মিথ্যা কথা বলেনি, সব সত্য কথা বলেছে। কিন্তু তার আব্বু তো তাদের ইচ্ছে করে ছেড়ে যায়নি। তার আব্বুর তো কষ্ট হয়েছে তার বাচ্চাগুলোকে ফেলে বিদেশে যেতে। কথাগুলো ভেবে শ্রেয়াংশু চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। শ্রাবণ তার আব্বুর চোখে পানি দেখতে পারল না। চট করে ঘুরে দাঁড়াতেই তার আব্বুর পায়ের দিকেই নজর গেল। সেখান থেকেই রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। শ্রাবণের বুকটা ফেটে গেল তার আব্বুর পায়ে রক্ত দেখে। শ্রাবণের চোখগুলো ছলছল হয়ে গেল। সে ঘুরে দাঁড়াতে টেবিলের দিকে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি খাতায় গিয়ে পড়ল। আর শ্রেয়াংশু নিচু হয়ে গ্লাসের ভাঙা কাঁচগুলোকে তুলে বাইরে চলে গেল। পড়ে রইল তার পায়ের রক্তের ফোঁটাগুলো। শ্রেয়াংশু যেতেই শ্রাবণ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ছেলেটার চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠে বলল, আই লাভ ইউ আব্বু। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আব্বু। আমার জন্য তোমার পা দিয়ে রক্ত বের হলো আব্বু। বাট তুমি সামনে এলে আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে হয়ে যায়। সবাই যখন তাদের আব্বুর সাথে পার্কে যাই, তখন আমি যাওয়ার জন্য বায়না ধরে তোমাকে ফোন দিতাম বিদেশ থেকে আসার কারণে। কিন্তু তুমি ফোন রিসিভ করতে না আব্বু। আমি অনেক কান্না করতাম তোমার জন্য। প্রতি রাতে জ্বরের ঘরে কত ডেকেছি তোমার বুকে মাথা রেখে ঘুমানোর জন্য। কথাগুলো বলতে বলতে শ্রাবণ গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। ইনায়া দরজার আড়ালে দাঁড়িয়ে শ্রাবণের করুণ আহাজারি গুলো শুনতে পাচ্ছে। শ্রেয়াকে ঘুম পাড়িয়ে কিছু খাবার আনতে কিচেনে যেতেই শ্রাবণের ঘর থেকে কাজ পড়ার আওয়াজে এগিয়ে দরজার কাছে দাঁড়াতেই শ্রাবণের প্রতিটা কথা তার কর্ণগোচর হয়। শ্রাবণের ঘর থেকে শ্রেয়াংশু বেরিয়ে গেলে ইনায়া তাড়াতাড়ি করে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। যদি দেখতে পায় এখানে, তাহলে খারাপ ভাবতে পারে। শ্রেয়াংশু চলে যেতে ইনায়াও রান্নাঘরের দিকে পা বাড়াতে নিলেই শ্রাবণের কান্না শুনে মেয়েটা আবার ফিরে এসে দাঁড়ায়, কিন্তু ঘরের দিকে যেতে পারে না। শ্রাবণ এখনও কেঁদেই যাচ্ছে। ইনায়া আর দাঁড়িয়ে থাকলো না, এগিয়ে গেল গুটি গুটি পায়ে শ্রাবণের ঘরে। খুব মায়া হচ্ছে তার ছেলেটার প্রতি। সেও তো মা হারা মেয়ে। সে শ্রাবণের কষ্টটুকু বুঝতে পারছে। অতিরিক্ত কান্নার জন্য শ্রাবণের পুরো শরীরটা কেঁপে কেঁপে উঠছে। ইনায়া খুব ভয় হচ্ছে তাকেও যদি বকা দেয়। এই বাড়িতে 2.5 বছর আসা হলেও শ্রাবণের সাথে 2.5 মিনিট কথা বলেছে কিনা সন্দেহ। ছেলেটা সবসময় কেমন একটা গম্ভীর মুখ হয়ে থাকতো সবসময়। সেই ভয়ে ইনায়া শ্রাবণকে দেখলেই নিজেকে আড়াল করতে ব্যস্ত হতো। ইনায়া মনে মনে 4 কালেমা পাঠ করে কাঁপা কাঁপা হাত দেয় শ্রাবণের ঘাড়ে। শ্রাবণ চট করে মাথা তুলে আলগোছে চোখের পানিগুলো মুছে পিছনে তাকাতেই দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে। কান্নার জন্য শ্রাবণের চোখ মুখগুলো অত্যাধিক ফর্সা, মুখ লাল টকটকে হয়ে আছে। শ্রাবণ ঘাড় ঘুরাতে দেখে ইনায়া চট করে হাত টেনে নেয়। তার খুব ভয় করছে শ্রাবণের চোখ মুখ দেখে। শ্রাবণ বুঝতে পারল না উনি এখানে কেন এসেছে। সে গম্ভীর স্বরে বলল ইনায়াকে। কি চাই? ইনায়ার বুকের ভিতর ধরফর করছে শ্রাবণের প্রশ্ন শুনে। ইনায়ার অবস্থা দেখে মনে হচ্ছে সে চোর, শ্রাবণ পুলিশ। যাকে দেখে থরথর করে কেঁপে কেঁপে উঠছে সে। ইনায়া আমতা আমতা করে বলল, আমি যাই বলে যেতে নিলেই শ্রাবণ বলল, আমাকে একটা সাহায্য করবেন? ইনায়ার মনে হলো সে ভুল শুনেছে। এই গম্ভীর মুখ ছেলে তার সাথে কথা বললো, আবার সাহায্য চাইছে। ইনায়া ঘাড় ঘুরিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ নিষ্পাপ কণ্ঠে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, তাহলে আপনি যা বলবেন আমি তা শুনবো। ইনায়ার কপালে ভাঁজ পড়ল শ্রাবণের কথা শুনে। এই ছেলে কি সাহায্য চাইবে, যার কারণে সে যা বলবে তা শুনবে? ইনায়া বলল, কি সাহায্য করতে হবে? শ্রাবণ গম্ভীর মুখে হাসি টেনে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল। আজকে ইনায়া জীবনের সাথে কি হচ্ছে বুঝতে পারছে না মেয়েটা। বারবার তার মনে হচ্ছে আজকে যে কার মুখ দেখে তার সকালটা শুরু হয়েছে কে জানে। না হলে শ্রেয়াংশু চৌধুরী তাকে ছাদে জড়িয়ে ধরে আবার তার গম্ভীর মুখ ছেলেটা এখন ফার্স্ট এড বক্সে নিয়ে কী সুন্দরভাবে বলে দিল, আমার আব্বুর পা কেটে গেছে কাজ পড়ে, আপনি একটু ব্যান্ডেজ করে দিবেন।
শ্রেয়াংশু চৌধুরীর পা কেটে গেছে শুনে ইনায়ের মনটা খারাপ হয়ে গেল। পুরো মুখ জুড়ে অন্ধকার নেমে এলো তার। কিন্তু পরের কথাগুলো সে বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। সে নাকি ওই লোকটার পায়ে ব্যান্ডেজ কইরা দিবে, যার সামনে গেলেই তার পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে। মনে হয় এক্ষুনি বুঝি নিচে পইরা যাবে। সেই লোকটার সামনে যাবে। ইনায়া কি বলবে ভেবে পেল না সে। মুখের ওপর নাও বলতে পারছে না। কত আশা করে ছেলেটা ফার্স্ট এইড বক্সটা বাড়িয়ে দিয়েছে। ইনায়া দাঁড়িয়ে রইল একভাবে আর স্থির নয়নে শ্রাবণের দিকে চেয়ে থাকলো। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ইনায়ার মুখ দেখে বুঝতে পারছে তার আব্বুর ব্যান্ডেজ করতে যাবে না। সে খুব ভালো করে জানে তার আব্বু ব্যান্ডেজ করবে না পায়ে। সে হাল ছাড়ল না। সে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে করুণ স্বরে বলল,